আসসালামু আলাইকুম। বায়ান্ন ওয়ার্ল্ডের আন্তর্জাতিক আপডেটে স্বাগত। এই রেস্টুরেন্টটি এখন আলো, এসি, পাখা সব বন্ধ। বাংলাদেশে না হলে বেঙ্গলের হাফ প্রায় ক্ষতি আছে, হাফ অংশ ক্ষতি আছে। শুধু কলকাতাটার কিছু অংশ, শিলিগুড়ি, দার্জিলিং সব বাংলাদেশিরাই বেশি আছে। সংখ্যালঘু নিপীড়ন নিয়ে এবার পাল্টা ভারতকে আক্রমণ করেছে বাংলাদেশ। ভারতের সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশ নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেছে ঢাকা। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে লাগাতার বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠে আসছে। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারের পর আন্তর্জাতিক মহলও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। সেই আবহে এবার ভারতের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল। একটি সমীক্ষা তুলে ধরে ফেসবুক পোস্টে আসিফ লেখেন, বাংলাদেশের 64.1% মানুষ মনে করছেন আওয়ামী লীগের থেকে অন্তর্বর্তী সরকার সংখ্যালঘুদের বেশি নিরাপত্তা দিতে পারছে। আমরা নিজেরাও দেখেছি ছাত্র সংগঠন, মাদ্রাসা ও রাজনৈতিক দলসহ বাংলাদেশের মানুষ সাম্প্রতিক দুর্গাপূজার সময় কিভাবে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কাজ করেছে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে নির্মমভাবে হত্যার পরও বাংলাদেশের মুসলিমরা অসীম সংযম এবং ধৈর্যের পরিচয় দিয়েছেন। আসিফ আরও লেখেন, এরপরও বাংলাদেশের পরিস্থিতির জন্য ভারতের অযাচিত উদ্বেগ প্রকাশ থেমে নেই। ভারতের নিজের মাটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের উপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটে চলেছে, অথচ সেটা নিয়ে তাদের সংকোচ বা অনুশোচনা নেই। ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসও। শফিকুল আলম বিবৃতি দিয়ে জানান, আমাদের নিজের কথা তুলে ধরতে হবে, অন্যথায় ভারতীয় সংবাদ মাধ্যম নিজেদের মতো করে ভাষ্য তৈরি করে দেবে। দেশের বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানোকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ উঠছে বাংলাদেশ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সেই নিয়ে প্রতিবাদ সভারও আয়োজন হয়। পাশাপাশি হাসিনাকে প্রত্যর্পণের দাবিও ওঠে। এদিকে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শহর বনগাঁর চিরচেনা কর্মব্যস্ততা এখন অনেকটাই স্তীমিত। 4 মাস আগে বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলন এবং শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই এই শহরের অর্থনীতির চাকা শিথিল হয়ে পড়তে থাকে। সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশিদের জন্য ভিসা নীতিতে কড়াকড়ি আরোপ করায় পরিস্থিতি আরও নাজুক হয়েছে। টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে বনগাঁয়ের এমন চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সাধারণত বাংলাদেশি ক্রেতাদের ভিড়ে জমজমাট বনগাঁর বাজার ও হোটেলগুলো এখন কার্যত ফাঁকা। সীমান্তের ওপার থেকে ক্রেতা আসা প্রায় বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায়ীরা চরম অনিশ্চয়তায় পড়েছেন। বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ জানান, গত কয়েক মাসে বনগাঁর ব্যবসায় 50 থেকে 60% পর্যন্ত ধস নেমেছে। একসময় মুখরিত থাকা তাও বাজার এখন নিস্তব্ধ। সেখানে তুলির দোকানের মালিক গৌতম হালদার বলেন, আমার বিক্রি 30% নেমে এসেছে। বাংলাদেশি ক্রেতাদের সবচেয়ে বেশি ভিড় দেখা যেত মটিগঞ্জ ও তাও বাজারে। এই বাজার দুটি মূলত এখন প্রায় জনশূন্য। এর সঙ্গে সংকটে পড়েছে হোটেল খাত। গত 7-8 দশকে বাংলাদেশের পর্যটক, চিকিৎসা সেবা প্রার্থী এবং ব্যবসায়ীদের আগমনে এখানকার হোটেল খাত ব্যাপক সমৃদ্ধ হয়েছিল। কিন্তু এখন জেসর রোডের মায়ের আশীর্বাদ গেস্ট হাউসের মতো হোটেলগুলো অনেকটাই ভুতুড়ে হয়ে পড়েছে। এই রেস্টুরেন্টটি এখন আলো, এসি, পাখা সব বন্ধ। বাংলাদেশে না হলে বেঙ্গলের হাফ প্রায় ক্ষতি আছে, হাফ অংশ ক্ষতি আছে। শুধু কলকাতাটার কিছু অংশ, শিলিগুড়ি, দার্জিলিং সব বাংলাদেশিরাই বেশি আছে। হোটেলটির মালিক চিত্তরঞ্জন সাহা বলেন, কোভিডের বছরগুলো বাদ দিলে এমন অবস্থা আগে কখনো দেখিনি। বাংলাদেশি পর্যটকদের অভাবে হোটেল কর্মী, অটো ও টোটো চালক, রিকশা চালক এবং কুলিদের আয়ের উৎস প্রায় বন্ধ। মায়ের সন্তোষী লজের মালিক বিশ্বজিৎ দাস বলেন, 1947 সালের পর থেকে এই খাতে যা উন্নতি হয়েছিল তা আজ হুমকির মুখে। কিছু বাংলাদেশি পর্যটক এখনও আসছেন, তবে তারাও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত। যশোর থেকে আসা রেহানা খাতুন বলেন, পরিস্থিতি এমন যে ভবিষ্যতে আর আসতে পারবো কিনা জানি না। বনগাঁর ফাঁকা রাস্তাগুলো এবং জনমানবহীন বাজার এ শহরের অর্থনীতির অচল অবস্থার স্পষ্ট প্রমাণ। সীমান্তে উত্তেজনা ও রাজনৈতিক অস্থিরতা অব্যাহত থাকলে এ সংকট আরও দীর্ঘায়িত হতে পারে। অপরদিকে বাংলাদেশ ইস্যুতে ভারতের খুব বেশি মাথা ঘামানো উচিত নয় বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শশী থারুর। রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করায় উদ্বেগ জানালেও এই ইস্যুতে বেশি উচ্চবাচ্য করতে রাজি নন তিনি। আগামী 11 ডিসেম্বর তার নেতৃত্বাধীন ভারতীয় পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি বাংলাদেশ ইস্যুতে বৈঠক আহ্বান করেছে। এ বিষয়ে ভারতীয় বার্তা সংস্থা ANI এর সঙ্গে আলাপে তিনি বলেছেন, ভারত সরকার যদি এ বিষয়ে কথা বলতে চান তাহলে ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর S জয়শঙ্করের সংসদে কথা বলা উচিত। আমরা বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানতে বৈঠক ডেকেছি। তবে বাংলাদেশ ইস্যুতে ভারতের খুব বেশি উচ্চবাচ্য করা নয় বলে মনে করছেন শশী থারুর। তবে যেহেতু এটা আমাদের দেশের সঙ্গে সম্পর্কিত নয়,
তাই এই বিষয়ে আমাদের খুব বেশি কথা বলা উচিত হবে না। প্রসঙ্গত, গত 5 অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে লাগাতার উদ্বেগ জানিয়ে এসেছে ভারত। বাংলাদেশ বারবার সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতকে আশ্বস্ত করেছে। তবে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ব্যাপক অপপ্রচার চলছে। এ বিষয়ে ভারত অবশ্য এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। সম্প্রতি সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার পর ভারত সরকার ফের ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। এর প্রেক্ষিতেই এই মন্তব্য করেছেন কংগ্রেস দলীয় সংসদ সদস্য শশী থারুর। মূলত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত হামলার অভিযোগ নিয়ে সরব ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার। এমনকি বাংলাদেশের পতাকা অবমাননা থেকে শুরু করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কুশপত্তলিকা দাহের ঘটনাও ঘটেছে কলকাতায়। 29 নভেম্বর শুক্রবার এ বিষয়ে মুখ খুলেছেন ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশ ইস্যু নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে। এসব ইস্যু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দিয়ে পূজা করার সুযোগ করে দিয়েছে। এগুলো দেখতে পান না? পাল্টা হামলা যারা করছে তারা অস্থির মস্তিষ্কের। বাংলাদেশে কোথায় কি ঘটেছে, প্রকৃত কতটা অত্যাচার হলে নিশ্চিতভাবে তার নিন্দা করতে হবে। তবে সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন প্রশাসনিক পদে বসে রয়েছেন হিন্দুরা। থানার বড়বাবু, বিচারপতি, এসপি, ডিএম কত হিন্দু, এগুলো দেখা যায় না? পশ্চিমবঙ্গের ওই মন্ত্রী বলেন, এখানে যখন বাবরি মসজিদের বিষয়ে বাংলাদেশ মুখ খুলেছিল তখন মোদিজি বলেছিলেন এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। ইউনূস সাহেবও ভালো উত্তর দিয়েছেন, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। তিনি আরও বলেন, সন্ন্যাসী যদি অপরাধ করে সে অপরাধী, ইমাম অপরাধ করলে সেও অপরাধী। ভালো সন্ন্যাসী হলে সে কি অপরাধ করবে? সিদ্দিকুল্লাহ চৌধুরী 40 বছর ধরে কাজ করছে। সবার সামনে বলছি, কটা থানায় কেস দেখেছেন? অপরাধ অপরাধী। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, ঢাকা ও নয়াদিল্লির মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য ভারতকে বাংলাদেশের দীর্ঘদিনের উদ্বেগ নিরসন করতে হবে। বাংলাদেশের পূর্ববর্তী সরকার ভারতের উদ্বেগ নিরসন করেছিল, কিন্তু ভারত বাংলাদেশের উদ্বেগ নিরসন করেনি। 30 নভেম্বর শনিবার বাংলাদেশ ভারত সম্পর্ক, প্রত্যাশা, প্রতিবন্ধকতা ও ভবিষ্যৎ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তার পানি বন্টন চুক্তি বা সীমান্তে হত্যার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কোনো অগ্রগতি হয়নি। ভারতকে এই বিষয়গুলো দায় নিতে হবে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যুদ্ধাবস্থা না থাকলে অন্য দেশের সীমান্তে এ ধরনের ঘটনা ঘটে না। সীমান্তে হত্যা সম্পর্কে তিনি বলেন, যদি কেউ অপরাধ করে থাকে তাহলে আদালতে তার বিচার করা উচিত, তাকে হত্যা করা উচিত নয়। বিশেষ করে 5 অগাস্ট থেকে বাংলাদেশের বিরুদ্ধে ভারতে আগ্রাসী মিডিয়া প্রচারণার বিষয়েও উদ্বেগ প্রকাশ করে উপদেষ্টা বলেন, এ ধরনের বক্তব্য দুদেশের মধ্যে সুস্থ সম্পর্ক গড়ে তোলার জন্য ক্ষতিকর। এ ধরনের একটি জটিল সম্পর্কের মধ্যে বিশেষ করে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি সম্পর্কে বাংলাদেশ মিডিয়া সত্য নিরীক্ষা ও সঠিক কভারেজ প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বর্তমান কূটনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও উপদেষ্টা 5 অগাস্ট পরবর্তী পরিস্থিতির প্রেক্ষাপটে বাস্তবতা মেনে নিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, 5 অগাস্টের পর দুদেশের সম্পর্কের মধ্যে পরিবর্তন এসেছে। এটাই বাস্তবতা। ঢাকা আশাবাদী থাকতে চায় যে আমরা দ্বিপক্ষীয় স্বার্থ সুরক্ষিত নিশ্চিত করে ভারতের সাথে একটি ভালো সম্পর্ক স্থাপন করতে সক্ষম হব। তৌহিদ পররাষ্ট্রনীতিতে জাতীয় ঐকমত্যের গুরুত্বের উপর জোর দেন। তিনি বলেন, রাজনৈতিক বিভাজনের কারণে বাংলাদেশ তার সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে পারেনি।